জীবনের প্রলোভনে পড়ে জড়াচ্ছেন ঘৃণ্য কাজে আর অজুহাত হিসেবে ব্যবহার করছেন পেটের তাড়না বা জীবন নির্বাহের খরচ চালানোর দায়কে। এসব মধ্যে বেশিরভাগের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা। রাজধানী ঢাকার অন্ধকারে নানা দিক নিয়ে আরাফাতুর রহমানের বিশেষ প্রতিবেদনের চতুর্থ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মশিউর রহমান। এরকম অভিজাত অ্যাপার্টমেন্টে যে দেহ ব্যবসা চলে বাইরে থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই। অভিযোগ আছে উত্তরার এই বাড়িতে কলেজ পড়ুয়া মেয়েরা নিয়মিত আসেন, যাদের খদ্দের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা বকে যাওয়া ধনীর দুলালরা। টেলিভিশন ক্যামেরার কথা শুনে হঠাৎ শুরু হয় দিক বিদিক ছোটাছুটি। উত্তরের পাশে খিলক্ষেতেও বেশ কিছু বাড়িতে চলে এমন অনৈতিক কাজ। রাজধানীর ঐতিহ্যবাহী কলেজের এক শ্রেণীর মেয়েদের আনাগোনা আছে এ বাসায়। এদের কেউ বিলাসী জীবন, কেউ বা পেটের তাড়নায়, কেউ আবার কেবল জীবন উপভোগের নামে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে। আর সুযোগ কাজে লাগিয়ে ব্যবসা ফেদে ফায়দা লড়ছেন এক ব্যবসায়ী। যে ফায়দার দাম বাড়াতে অনেক সময় পেশাদার যৌনকর্মীদেরও চালিয়ে দেওয়া হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয়ে। আশ্চর্যের বিষয় হচ্ছে সব জেনেও উচ্চবাচ্য নেই বাড়িওয়ালার। আমাদের দ্বারা থাকতে হবে তাহলে যে নিচে যে কে ঢুকতেছে কে বাইরে ঢুকতেছে। এখন তার বাসায় এখন অনেকে থাকতেই পারে। এখন আপনি যদি একজনকে বলেন যে ভাই আপনাদের বাসায় 2 জন থেকে 5 জন গেল, আমার গেস্ট আসতেই পারে, আমি এখানে ভাড়া দিয়ে থাকি। অভিযোগ আছে সব জেনেও না জানার ভান করছে পুলিশ। গ্রাম ও মফস্বল থেকে আসা মেয়েদের এমন অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে জানিয়ে এই মানবাধিকার কর্মী বললেন, এসব কারণে সমাজ ও পরিবারে অশান্তি নেমে আসছে। তাদেরকে এমনভাবে প্রলোভিত করা হয় যে তারা বুঝতেও পারে না। যেমন ধরেন তারা যখন মফস্বল থেকে নতুন আসে তখন তাদের সিনিয়র লেভেলে যারা দালাল আছে মহিলা, তখন তারা তাদেরকে এমনভাবে মিশে যায় ওদের, তোর স্বাভাবিকভাবে মনে করে আমার সিনিয়র আপা আমাকে খুব ভালোবাসে। এই যে ট্র্যাপের মধ্যে পড়ার পর তাদের ছবি তোলা হয়, তাদের সমস্ত কিছু রাখা হয়। একটা সময় যখন তারা বুঝতে পারে এবং তারা সরে আসতে চায় তখন তাদেরকে ফোর্স করে যে তুমি যদি এখন না যাও তাহলে তোমার ছবিগুলো আছে তোমাদের বাড়িতে পাঠানো হবে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। পুঁজিবাজারে স্বয়ংক্রিয় লেনদেন যন্ত্র চালু করল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। নিয়ন্ত্রক সংস্থা ডিএসসিসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন জানিয়েছেন, এতে লেনদেনের সক্ষমতা বাড়বে, নিশ্চিত হবে স্বচ্ছতা। সকালে রাজধানীর একটি হোটেলে লেনদেন যন্ত্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। বিস্তারিত ইকরাম হোসেনের রিপোর্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে চালু হওয়া নতুন লেনদেন যন্ত্রটি কাজ করবে দুভাগে। তার একটি হলো চূড়ান্ত লেনদেনের সমন্বয় করা, আর অন্যটি হলো বিনিয়োগকারীদের শেয়ার বেচা কেনার আদেশ, শেয়ার ও প্রয়োজনীয় অর্থ সংক্রান্ত তথ্য যাচাই বাছাইয়ে ফ্লেক্স ট্রেড। Enacting and amending laws, rules and regulations. 3. Ensuring good governance. 4. Adopting appropriate technology. অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রযুক্তির মাধ্যমে পুঁজিবাজারের কাজ সহজ হবে। আমাদের এবং অন্যান্য দেশ থেকে যারা বিনিয়োগ করতে আসবেন তাদের জন্য আমরা সমান সুযোগ সুবিধা দিয়ে কাজ করার জন্য যে সকল সংস্কারের প্রয়োজন সেই সংস্কারগুলো আমরা ক্রমান্বয়ে করে যাচ্ছি। সেই সংস্কারের অন্যতম নিদর্শন আজকের শক্তিশালী বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এ পর্যন্ত চলা লেনদেন যন্ত্রটির মেয়াদ গেল আগস্টে শেষ হলেও তা এ মাস পর্যন্ত বাড়ানো হয়, আর বাড়ানো এ মেয়াদ শেষ হবার আগেই চালু হলো নতুন যন্ত্র। ইকরাম হোসেন, RTV, ঢাকা। বাংলাদেশ কোস্ট গার্ডের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র সিজি বেস অগ্রযাত্রা উদ্বোধন করতে দুপুরে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫৮ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও সেখানে অবকাঠামোগত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ 12টি উন্নয়নমূলক কাজের ভিত্তি বসানোর কথা আছে তার।
তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম পটুয়াখালী সফর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পটুয়াখালীতে এখন সাজ রব। পুরো শহর সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে। সফরকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক, পটুয়াখালী আছেন সহকর্মী মারুফ রেজা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে ফোনে যোগ দিচ্ছেন তিনি। মারুফ, মারুফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা নাগাদ পটুয়াখালী পৌঁছবেন এটা আপনি আমাদের জানাবেন। তাছাড়া প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর পটুয়াখালী গেছেন, এই উপলক্ষে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি, তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন, আপনি আমাদের বলবেন। শারমিন, এখানে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবেন। যদি আপনি জানেন যে প্রধানমন্ত্রী এখানে এখন বাজে প্রায় 2টা, এই 2টার মধ্যে কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে তার এখানে আসতে একটু দেরি হচ্ছে। এখনো হয়তো 5-7 মিনিটের মধ্যে এই কোস্টগার্ডের এই গ্রাউন্ডে উপস্থিত হবেন। আপনি জানেন যে কোস্টগার্ড 19 বছরেও অনেক প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থাকবে, এখানে কিন্তু মানে বাস্তবিক তথা প্রশিক্ষণ কোন ধরনের ইয়ে ছিল না, কোন ব্যবস্থা ছিল না। এই মানুষের প্রথম 19 বছরে এই কোস্টগার্ডের প্রথম আজকে যেটা সিজি বেস অগ্রযাত্রা যেটা উদ্বোধন হতে যাচ্ছে, সেটা 19 বছর পরে প্রথম এটা। এর ফলে বাংলাদেশের আপনি জানেন যে কিছুদিন আগে যে সমুদ্র বিজয় হয়েছে, আমাদের বাংলাদেশের যে বিশাল সমুদ্র সীমা পেয়েছে, এই সমুদ্র সীমার নিরাপত্তা বলেন বা উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে আরো জোরদার ক্ষেত্রে এই আজকের এই একজন উদ্বোধন করতে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী, যেটি এটা অনেক কাজে বা অনেক নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শারমিন, এখানে এই সিজি বেস উদ্বোধন ছাড়াও এখানে কিছু মোট 12টি প্রকল্প আছে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে 7টি হচ্ছে উদ্বোধন, আর উদ্বোধন না 7টি হচ্ছে ভিত্তিপ্রস্তর হবে, 5টির উদ্বোধন হবে এখানে। তো আর কিছু আমরা এখন দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি সজাগ রয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে প্রধানমন্ত্রী উপস্থিত হবেন। শারমিন, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ রেজা। চলে যাচ্ছি পরের সংবাদ। সংঘর্ষের কারণে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় স্থবির হয়ে এসেছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ব্যবসা বাণিজ্য। এতে নানা সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি এলাকাবাসী। সিলেটের স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর তথ্যচিত্র জানাচ্ছেন নোমান শিবলি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলাকালে ক্যাম্পাসের আশেপাশের 10,000 মানুষের জীবনযাত্রার উপর তার প্রভাব পড়ে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য সচল থাকে এই সংলগ্ন এলাকায়। কিন্তু 20 নভেম্বর ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এতে স্থবিরতা নেমে আসে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। বিদ্যালয়টা বন্ধ হওয়ার কারণে আমাদের শাহজালাল ভার্সিটি বন্ধ হওয়ার কারণে 14-15 দিন ধরে খুব মামলা চলে কাস্টমার খুব বেশি। শাহজালাল ভার্সিটি বন্ধ হওয়ার কারণে আমরা যেগুলো থাকতো সেগুলো আমরা সেল হয়ে গেল। সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট না আসায় বিশ্ববিদ্যালয় কবে খুলবে তার নিশ্চয়তা দিতে পারলেন না উপাচার্য। এই অবস্থাটি পরবর্তীতে যেন আবার না ঘটে সেইটার ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল হয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় খুলতে হবে। অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ জানালেন অর্থমন্ত্রী। আমাদের রাজনৈতিক দল এখানে ঢুকে গেছে, এটাই হচ্ছে মুশকিল। হাউ দিস রাজনৈতিক দলগুলোকে বিদায় করা যায় সেটা দেখতে হবে, ইনক্লুডিং মাই ওন পার্টি। বিশ্ববিদ্যালয়টিতে নিরাপত্তা জোরদার করে তা খুলে দিয়ে সরকার শিক্ষার্থীদের পড়ালেখা ও এলাকাবাসীর ব্যবসা বাণিজ্য সচল রাখতে ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার। নোমান শিবলি, RTV। বিজয় মাসের খবর। ৭১-এর এদিনে ঢাকা জয় করতে ট্যাঙ্ক সহ নানা আধুনিক সমরাস্ত্র নিয়ে এগিয়ে আসে বাংলার মুক্তি সেনারা। দিল্লি সীমান্তে পাক সেনারা মিত্রবাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখে পড়ে। অন্যদিকে জাতিসংঘে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো রাও ফরমান আলীর আত্মসমর্পণের প্রস্তাব নাকচ করেন ইয়াহিয়া খান। ৭১-এর বিজয় মাসের এই দিনটি সম্পর্কে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি।